আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্ত হলেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার বেলা 10:30টার পরে ডক্টর রিচার্ড বিলি পৌঁছান এভার কেয়ার হাসপাতালে। বিকেলে পৌঁছানোর কথা রয়েছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরেকটি দলের। এদিকে হাসপাতালের সামনে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রুদ্র রফিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বেগম জিয়া, এ আশায় বুক বেঁধেছেন সবাই। এরই মাঝে বুধবার সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দল ডক্টর রিচার্ড বিলি। পরে বেলা 11:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে বিকেলে দেশে আসার কথা রয়েছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরেকটি দলের। সকাল থেকে এভার কেয়ারের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা, তবে অন্য দিনের তুলনায় তা কম। হাসপাতালের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ, র্যাব ও আর্ম পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। হাসপাতালের ভেতরে পিজিআর এবং এসএসএফ সদস্যরা সাবেক 3বারের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, রিচার্ড বিলির যোগ দেওয়ার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফারিহা, 11:30টার দিকে আসলে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বেগম খালেদা জিয়ার অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এখন থেকে 5 মিনিট আগে হাসপাতালে প্রবেশ করেছেন। আমরা বিএনপির যারা নেতারা রয়েছেন বা যারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি যে হয়তো স্বাস্থ্য উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজকে বিকেলে কিন্তু আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভার কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে। সেই দলটি চীন থেকে আসবে আমরা জানতে পেরেছি এবং এছাড়াও কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলের তত্ত্বাবধানে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বর্তমানে হাসপাতালের সামনের পরিবেশ একটু দেখাতে চাই। আজকে থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং গতকাল থেকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর থেকে কিন্তু এসএসএফ এবং পিজিআর এর সদস্যরা কিন্তু এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া নিরাপত্তা দিচ্ছেন এবং সেই সাথে হাসপাতালের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে একেবারে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে কিন্তু ব্যাপক সংখ্যক গোয়েন্দা সংস্থার লোকজন এখানে দায়িত্ব পালন করছেন। আমরা অন্যান্য দিন যেটি দেখেছি বিপুল সংখ্যক নেতাকর্মী এভার কেয়ার হাসপাতালের সামনে এসে তারা ভিড় করতেন, তবে আজকের চিত্র একটি ভিন্ন। আজকে এভার কেয়ার হাসপাতালে যতগুলো আসলে গেট আছে বসুন্ধরার ভিতরে প্রবেশদ্বার, সেই প্রত্যেকটি প্রবেশদ্বারে কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেন বাইরের কোনো লোক বা বসুন্ধরা আবাসিকে বা হাসপাতালের বাইরে কোনো লোক যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু আজকে হাসপাতালের সামনে আসলে নেতাকর্মীদের তেমন কোনো ভিড় নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই সাধারণ হচ্ছে। তারপরেও কিন্তু কিছু উৎসুক জনতা আশেপাশে যারা আছেন তারা হাসপাতালের সামনে আসছেন এবং তারা প্রত্যাশা করছেন যেন খুব দ্রুত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যান এবং দলে ফিরে এসে দেশ এবং জাতির কল্যাণে বেগম খালেদা জিয়া কাজ করতে পারেন। চিকিৎসক এবং নেতাকর্মী সকলেরই আসলে প্রত্যাশা খুব দ্রুতই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং এখানে যারা এসেছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু এক ধরনের আবেগ এবং উদ্বেগ, উৎকণ্ঠা আসলে কাজ করছে। তা সব মিলিয়ে আজকে আমরা এখন পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে বা কোনো চিকিৎসক আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী রকম অবস্থায় আছে সেটি জানানি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং উন্নতিও হয়নি এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ।
দেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করার সময় তিনি এই কথা বলেন। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে দেশের সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করবে জানিয়ে গণতন্ত্র উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান তিনি। জনসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ সহ বিএনপির নেতারা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভোট প্রার্থনা করবে। আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই পেকুয়া চকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত বর্ধিত দাম বাতিলের দাবি জানিয়েছেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করে রিজভী বলেন, জাতির সঙ্গে বারবার ওয়াদা ভঙ্গ করার কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেশবাসীর দোয়ায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন এমনটা প্রত্যাশা করেন রিজভী। দেশের বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব, তিনি সুস্থ হয়ে উঠবে এবং এই জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দেশের বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন। বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য প্রতি তেলের দাম ৯ টাকা অযৌক্তিকভাবে বাড়িয়েছে ব্যবসায়ীরা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে হঠাৎ করে তেলের দাম বাড়ানোর বিষয়ে তার জানা ছিল না। সচিবালয় সাংবাদিকদের এই কথা বলেন। আর সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় বলে মনে করেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এই সময় তিনি কোর্স সম্পন্নকারীদের অর্জিত জ্ঞান জাতীয় স্বার্থে সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান। খান আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন শাকিবুর রহমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Selecting their most talented officers to attend the National Defense Course in Bangladesh. এ সময় তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে হবে। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। To cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. In an era where the economic center of gravity is shifting towards Asia, Bangladesh occupies a strategic position that offers immense opportunities. As future leaders, you are tasked with leveraging this unique geostrategic advantage to foster sustainable growth and development for our nation. আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। All the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life.
ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্যও ছিলেন কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স সম্পন্ন করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিশন তা পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় ইসি সচিব বলেন, ইসির মূল দায়িত্বটা হবে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলোকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইসি। উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে সাংবাদিকদের নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সবাই এই প্রেক্ষাপট সম্বন্ধে জানি। আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। সুতরাং আমরা এই ধরনের একটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে বিগত 1.5 দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। আমরা যে ট্রান্সপারেন্ট ইলেকশনের কথা বলি, সেই ট্রান্সপারেন্ট ইলেকশনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে সাংবাদিকগণ। বক্তব্যে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এবার শতাব্দীতে ভালো নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো নেই মূলত তাদের মূল দায়িত্বটা পালন করবেন, কিন্তু আমাদের দায়িত্বটা হবে যে তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে ধরা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে। এ সময় গণভোট নিয়ে ইসি সচিব জানান, গণভোটের যে 4টি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এক্ষেত্রে পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছে। শাকিলা করিম, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বললেও বাস্তবতা ভিন্ন। একের পর এক ঘটছে খুন, রাহাজানি। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অপরাধ বাড়ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। আর অপরাধ কখনো কমে না উল্লেখ করে সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন, ঘটনার আগে প্রতিরোধ করে তুলতে পারলে পরিস্থিতির উন্নতি সম্ভব। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত রোববার খুলনার আদালতের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় 2 জনকে। 10 নভেম্বর রাজধানীর পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে গিয়ে নিহত হন 1 জন। ঠিক তার 7 দিন পর মিরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেকজনকে। পুলিশের তথ্য মতে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে 937টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন ঘটনা বাড়ছে। থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে, এখনো 30% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এটি একটি বড় কারণ। পুলিশ যত কথাই বলুক, ঢিলেঢালা ভাব কিন্তু এখনো আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে যে সক্ষমতা বলুন অথবা যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী করতেও পারছে না। সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, প্রতিকারের আগে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই অপরাধ কমে আসবে। অপরাধের হার কোনো সময় কমে না কোনো দেশে কোথাও, বাংলাদেশেও হচ্ছে, তাই এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এতে একটু মনে হচ্ছে যে একটু শৈথিল্য আছে কোথাও। একটা তো ঘটনা ঘটে গেলে প্রতিকারমূলক, আর ঘটনা ঘটার আগে যে প্রতিরোধমূলক ব্যবস্থা করা, সেইগুলো খুব বাড়াতে হবে। সেগুলো বাড়ালেই পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে থাকবে, অন্তত নিয়ন্ত্রিত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে সংঘাত বাড়ার আশঙ্কা করে বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে রাজনীতিবিদদের সংবেদনশীল আচরণ করতে হবে। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু আমরা দেখছি, এভাবেই যদি থাকে, যদি এর উন্নতি না হয়,
তখন এটা সংঘাত সহিংসতার মাত্রা আরও বেশি বাড়াবে। কারণ পুলিশকে তো ভয়ই পাচ্ছে না। রাজনৈতিক দলগুলো বা যারা প্রার্থী হন তাদের একটা বড় অংশই মুখে গণতান্ত্রিক, কিন্তু বাস্তবে কার্যত তারা আসলে গণতন্ত্রের আদর্শ বিশ্বাস করেন না। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীকেই নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাবেক এই আইজিপি। যেহেতু সামনে ইলেকশন একটা আসছে, সরকার পরিবর্তনের একটা বন্দোবস্ত, হালকাভাবে দেখার কোনো স্কোপ নাই। অন্যান্য সিচুয়েশনের মতো না ইলেকশনটা, তো সেই জন্য ইলেকশনটা পার করে দিতে হবে পিসফুলি। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি সব বাহিনীর সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ বিশ্লেষকদের। এইরকম পরিস্থিতি আগে কোনো সময় দেখা যায়নি, তো ফলে তো পরিস্থিতি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জেডাই খান পান্না। এর পরিপ্রেক্ষিতে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলার পর গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন আমির হোসেন। এর আগে গুমের এই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত না হওয়ায় জেডআই খান পান্নাকে জরুরি তলব করে ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলাকালে এসব ঘটনা ঘটে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দিনে শুনানিতে হাজির করা হয় মামলার গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে। অবশেষে 8টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় গ্রেপ্তার করা হলো অভিযুক্ত স্ত্রী নিশি রহমানকে। মঙ্গলবার দিনগত রাত 1টার দিকে ঈশ্বরদী শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নিশি রহমানকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করে শাস্তি নিশ্চিতের দাবি জানান স্থানীয়রা। আপনার ঈশ্বরদী থেকে বায়াজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল 30 ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা আঙ্গিনায় থাকা 8টি কুকুরছানার উপর বিরক্ত হয়ে বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলে দেন অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান। পরের দিন মা কুকুরের ডাক চিৎকার শুনে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে RTV সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নজরে আসে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের। কুকুরছানাগুলোকে হত্যার অভিযোগে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের কর্মচারী ও স্থানীয়রা। জাতি এটাই দেখতে চায়, জাতি তার বিচার দেখতে চায়, তার বিচারের দাবিতেই জাতি আশাকৃত। আসামি যখন গ্রেফতার হয়েছে তার তো ন্যায্য বিচার হবে, এটা আমরা ন্যায্য বিচার দাবি করে আমরা আশা করে আছি যেন এটা ন্যায্য বিচার আমরা পাই জানো। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়ে একটা মামলা করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা যার নামে একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান তাকে আমরা অ্যারেস্ট করি। ঈশ্বরদীতে এমন নেক্কারজনক ঘটনায় অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় সহ সকলের। আবরার মাহি, RTV। প্রতি বছর ডিসেম্বর এই সময়ে দেশের বিভিন্ন বিদ্যালয়ে চলে বার্ষিক পরীক্ষা। তবে এই বছর 3 দফা দাবি আদায়ে সারা দেশে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি। এদিকে চলমান পরীক্ষাগুলো চালিয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মচারীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দেশজুড়ে বিদ্যালয়গুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। এ কারণে পরীক্ষার হল আর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভিড়। এমন বাস্তবতায় ব্যস্ত থাকার কথা শিক্ষকদেরও, কিন্তু তারা আছেন টিচার্স রুমে, চলছে কর্মবিরতি। এমন অবস্থা ঢাকার আশুলিয়ায়। পরীক্ষাটা তারা চলাকালীন সময় আন্দোলন করছে, এটা প্রতিপক্ষেরও একটু দেখা দরকার। প্রধান শিক্ষিকা ছাড়া আর কেউ গার্ড দিতে যাচ্ছে না। লক্ষ্মীপুরে বিদ্যালয়গুলোতে শিক্ষক না থাকলেও পরীক্ষা থাকায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছেন শিক্ষার্থীদের।
মেহেরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছেন সহকারী শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা না নিয়ে ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলন করায় ক্ষোভ দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মনে। দিনাজপুরে হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরি দ্বারা বিদ্যালয় পরীক্ষা চালু রয়েছে। এ কাজে অনেক সহকারী শিক্ষকরা সহযোগিতা করছেন। আজকে আমাদের শাটডাউন, আমরা স্কুলের সমস্ত কার্যক্রম স্থগিত রেখে আমরা উপজেলা শহীদ মিনার চত্বরে আমরা একত্রিত হয়েছি। পরীক্ষা চলমান আছে এবং যথাযথভাবে পরীক্ষা আমরা নিচ্ছি এবং আমাকে সহযোগিতা করতেছে কিছু শিক্ষক এবং আমার ওই দপ্তরি। এদিকে ভোলাতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরও ভিড় জমান বিদ্যালয়ে। বাধ্য হয়ে পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশবন্ধু গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও ইদ্রিসুর রহমান সহ গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পান। এই সময় গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, করাইলের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। দেশবন্ধু গ্রুপ সবসময় জনগণের সংকটে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।